সে লিখে গেছে এই সোহরাওয়ার্দী যে মুসলিম ক্ষুব্ধ হয়, বাংলায় সোহরাওয়ার্দীর ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিমউদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজিটেশন শুরু করে। এই সোহরাওয়ার্দী যে মুসলিম লীগের উপরে রাগ ঝাড়তেছে আর পূর্ব পাকিস্তানের সমস্ত এজিটেশনে কলকাতায় নাড়তেছে, সেটা সে আইয়ুব খানের কাছে ওপেনলি স্বীকার করছে। আইয়ুব খানের একটা বই আছে ফ্রেন্ডস নট মাস্টার্স, এইটা সে লিখে গেছে 25 পৃষ্ঠায়, পারলে পড়ে নেন, আমি আর পুরো বিষয়তে গেলাম না আর কি। তো খাজা নাজিমউদ্দিন কেমন মানুষ ছিলেন? খাজা নাজিমউদ্দিন একটা অপদার্থ কাইসিমের মানুষ ছিলেন। তার গ্রুপের তেমন কোনো কর্মী ছিল না। এই বিরাট সংখ্যক ক্ষুব্ধ কর্মী যারা পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সোহরাওয়ার্দীর সমর্থক ছিল, তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা 1949 সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে। কি সেই দল? আওয়ামী মুসলিম লীগ। এইটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মৌলানা ভাসানীকে, যিনি পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন। অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট পরে স্বাভাবিকভাবে সোহরাওয়ার্দী সর্বসম্মতভাবে নির্বাচিত হন। ভাষা আন্দোলন থেকে শুরু করে পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিমউদ্দিন নুরুল আমিন গ্রুপের বিরুদ্ধে সোহরাওয়ার্দী গ্রুপের ক্ষোভের বহিঃপ্রকাশ। আর বাম কমিউনিস্টরা ভারতের মদতপুষ্ট হয়ে এই সময় আওয়ামী লীগের কান্দে ভর কইরা শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে। ঠিক এখনকার সাথে মিলায় দেখে প্রফেসর ইউনূসকে বসান খাজা নাজিমউদ্দিনের জায়গায়, মিলে? যদি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো, যেটা তার প্রাপ্য ছিল আসলে, তাহলে উর্দু কেন, হিব্রুকে রাষ্ট্রভাষা করলেও কোনো আন্দোলন হইতো না। এবার লিখে দিতে পারি, সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না, ভারতের কোনো ষড়যন্ত্রের কাজে আসতো না, সব মাঠে মারা যেত, বাকি সব আজগুবি বয়ান কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যেত। কিছু ছুটকা ছুটকা মানুষ এদিক ওইদিকে একটু আওয়াজ তুললেও সোহরাওয়ার্দীর ক্যাডাররা তাদেরকে সাইজ করে দিত, মোকাবেলা করতো। হ্যাঁ, সোহরাওয়ার্দী নিজে তো বাংলা বলতো না, বলতেই পারতোই না। নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন, বাংলা দুই লাইন বলতেও পারতো না, লিখতেও পারতো। ওনার সমর্থকরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো, এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রীতি না, সেটা হইতেছে নাজিমউদ্দিন নুরুল আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সমর্থকদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায়। এর ফলে 1954 সালে বাংলার প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনের আগে ফজলুল হক, যে এতদিন রাজনীতিতে চুপচাপ ছিলেন, মানে শেরে বাংলা ফজলুল হক, আবার সরব হন। প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দিয়া লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে যান। পরে যখন দেখেন লীগের কর্মী সমর্থক একদম কমে গেছে, ঠিক তখনই বুঝতে পারে, চালাক মানুষ ছিল, ওই সময় ঠিক করে আওয়ামী লীগে যোগ দেবে। আওয়ামী লীগের প্রস্তাব লুকে নেয় এবং শেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করার প্রস্তাব দেয়। কেন্দ্রের সোহরাওয়ার্দী আর বাংলায় ফজলুল হক তাদের নেতা হবে, এরকম একটা সমঝোতা হয়ে যায়। তখন লীগের মধ্যে সেকেন্ডের একটা ভাঙন হয়, খুব ইন্টারেস্টিং। আপনার ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না। সোহরাওয়ার্দীর বডিগার্ডের গুন্ডামির গল্প, আসেন এটা শুনে দেখি। বাংলার চিফ মিনিস্টার নুরুল আমিনের সাথে মুসলিম লীগের আর একটা উল্লেখযোগ্য গ্রুপের গ্যাঞ্জাম মারামারি হয়, যার নেতা ছিল ফরিদপুরের ইউসুফ আলী চৌধুরী, ডাকনাম ছিল মোহন মিয়া। এই নামে উনি পরিচিত ছিলেন। মোহন মিয়া মুসলিম লীগ থেকে তার অবশিষ্ট কর্মী সমর্থক নিয়ে বের হয়ে হক সাহেবকে বুঝান যে মুসলিম লীগ আওয়ামী লীগ কোনোটা যোগ দেওয়া উচিত হবে না, আমাদের নতুন একটা পার্টি করে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে। ফজলুল হককে যে যা বোঝায় উনি তাই বুঝেন, আর ওনার যেখানে লাভ সেখানে উনি যান। মোহন মিয়ার বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে। এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, সাথে আরো দুই একটা সুটকা সাটকা পার্টি এসে যোগ দেয়। স্বাভাবিকভাবে 54 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ ভ্যানিশ হয়ে যায়। তবে যুক্ত ফ্রন্টও বেশি দিন টেকে নাই, হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী লীগ আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায়। তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে। তার ফাইনাল আউটকাম হচ্ছে 1958 সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে। এবং এই মারামারিতে সোহরাওয়ার্দীর বডিগার্ড অংশ নেয় শঙ্কর মাছের লেজের চাবুক নিয়ে। তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো, হ্যাঁ সবসময় থাকতো আর কি, হ্যাঁ বেডরুমও থাকতো। এটা দিয়ে আবার বিডিএসএম যে ইউজ করতো কিনা জানি না, বিডিএসএম কি গুগল করেন, সবকিছু কয়া দেওয়া যাবে না। যাই হোক, মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশেষ হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ। আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচন এরেই বিলুপ্ত হয়ে গেছে, সেটা ভুয়া একটা বয়ান। এটা আজকে বুঝলেন তো, একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম। এবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটার কি সম্পর্ক। চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম। এবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটার কি সম্পর্ক।
ডাকসুতে বিএনপি যে মারাটা খেলো না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি, এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতীয়বাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিউ গলে এলা বিষণ্ণ সুর দেন না, এরা মেলা দিন শুনি না, তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি। ক্ষমতা আসার আগেই ক্ষমতা থেকে আল। আমি কইছিলাম যে বিএনপি ইন্ডিয়া তাদের প্রচুর গপ্প, নিজের বিএনপি নিজের মারিছে, অনেকে তথ্য নিতেছে। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না। এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে, শিবিরের জনসমর্থন নাই, আছে বট বাহিনী। তত্ত্ব জানার আলোক কাম যা হওয়ার সেটা হয়ে যাবে ইলেকশনের সময়, ওই দিন বুঝবে। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে, সে নিজে রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে, সে জাতীয় নির্বাচন ও ব্যালটে রায় দিবে। আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না। তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাঁচার। আমরা চেষ্টা করছি, লাভ হয় নাই। 2 নম্বরে হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে, আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পেয়েছে, আমাদের এত সাপোর্ট পেয়েছে, এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে, তার সাথে কোনো রাজনৈতিক দল কোন ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না। সিপিবি তো আওয়ামী লীগের কুসুম বিরোধিতা করছে, কিছু বলছে হাসিনা সিপিবি কে? জাফরুল্লাহ ভাইও তো কম হাসিনা বিরোধিতা করে নাই, কিছু বলছে হাসিনা? বলে নাই, কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল, এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল, এটা বিএনপির নাই। বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ, সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত করে। তাই বিএনপির আশা আমাদের ছাইড়া দিতে হবে। বিএনপি একটা সিংহ, কিন্তু দুর্বল সিংহ, এইরকম হারুপাট্টি, যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে। জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি কাণ্ডই না করলো দেখেছেন তো। চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন। আমাদের তাইলে কি করতে হবে? আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হইতে হবে, যে ফ্রন্টের কথা আমি বলছিলাম। না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান, তার রাষ্ট্রচিন্তা। বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে। বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে, রাজনীতি করে আসছে, এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই, পলিসি মেকিং এ নাই। থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত, পারে নাই নেতৃত্ব দিতে। মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে, আর এক দল জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল টেকে না। মুসলিম লীগ তার উদাহরণ। আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে, নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে। তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে। বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে। কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারায় যাবে। জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দাঁড় করেছিলেন, আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি। বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে, কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে। ডাকসুর ব্যালটে যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে, জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে। আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা, যেখানে জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র, যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা। এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের, মজলুমদের, নিপীড়িতদের, যারা আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে। ইতিহাসের শিক্ষা পরিষ্কার, শূন্যতা কখনো স্থায়ী হয় না। আমরা যদি শক্তি, দিক নির্দেশনা নিয়ে আগায় যাই, তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া। বিএনপি হয়তো ভাঙবে, কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না। সেই পতাকা আবারও উঠবে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে। এটাই আমাদের আহ্বান, এটাই আমাদের আগামী ইনকিলাব। জিন্দাবাদ।